আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সবাইকে স্বাগত বাংলাবাজ 5.0 কোর্সের আজকের এই ক্লাসে। আজকে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। ওকে, ইতি বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাজল, ওকে, গুড গুড, ভেরি গুড। সবাই জয়েন হয়ে যাও একে একে। ওকে, সাউন্ড শোনা যাচ্ছে। তো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, এটা আরো সামনে লাগাই, এটা আরো সাউন্ড ক্লিয়ার হবে। ঠিক আছে, তা আমি আজকে ভীষণ জার্নি করেছি, মানে জার্নি বলতে ভীষণ, আমি সেই সকালে ঘুম থেকে উঠে আমি নরসিংদী গেলাম, কলেজে ক্লাস নিলাম। নরসিংদীতে আমার ইন্টারের 2টা প্রাইভেট ব্যাচ আছে, সেগুলোতে ক্লাস নিলাম। ক্লাস নিয়ে আমার বাসাতে আসলাম, বাসাতে আসি নাই। তারপর এইখানে ডিরেক্ট নরসিংদী থেকে এখানে আজকে বন্দি পাঠশালার স্টুডিও থেকে হচ্ছে আজকে ক্লাস নিচ্ছি। তো এখন সায়দাবাদ থেকে এইখানে পান্থপথ আসতে অলরেডি আমি 2 ঘন্টার জ্যাম ক্রস করে আসছি। তো খুবই, এর আগের দিন আমি পুরো, মানে এর আগের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে 5টা বাজে ফরিদপুর গেছিলাম, ফরিদপুর ক্লাস নিয়েছিলাম। মানে এই হচ্ছে অবস্থা আর কি। এর আগের দিন আবার নরসিংদী গেছিলাম। তো কালকে আবার সারাদিন ঢাকায় ক্লাস শ্যুট, এখানে ঢাকা ভার্সিটির ভিডিও শ্যুট করতে হবে, রাতে ক্লাস। শুক্রবার আবার ক্লাস, শুক্রবার রাতে একটা ক্লাস, সেই ক্লাস নিয়ে রংপুর যাব। রংপুর শনিবার রবিবার রংপুর ক্লাস নেব। রংপুর থেকে এসে আবার খুলনাতে শিডিউল। তো এখন একটা অ্যাডমিশন সময়, তো 2-1টা ক্লাস তোমাদের প্রথম দিকে এই 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে একটু হয়তো মিস হতে পারে, আর নাইলে আমি টাইমটা চেঞ্জ করে আগাই দিব। তো সেটা আমি বলবো যখন হবে, আমি বলবো সেটা কি করা যায়। ঠিক আছে, তো আমরা শুরু করি। আমরা কি শুরু করব? আমরা কি আজকের ক্লাস আরম্ভ করব? ওকে, তাহলে আমরা আরম্ভ করি। আজকে আমরা পড়ব 52 দিনগুলো, লিখেছেন শেখ মুজিবুর রহমান। তবে এইটা থাকবে না আমাদের পাঠ্য বইয়ে, মোটামুটি এটা না থাকা, আর মানে থাকবে না এখন যে সিচুয়েশন। তো এখন এই যে এই যে এই গদ্যটা রয়েছে, এই গদ্যটা আমরা তোমাদের থাকবে, মানে 25-26 ব্যাচ তাদের থাকবে, যেহেতু তাদের আর সিলেবাস চেঞ্জ হয় না। হয়তো সামনে যদি নতুন বই আসে, অর্থাৎ যারা তোমাদের তো অলরেডি বই হয়ে গেছে, তো সব কিছু মিলায় তোমাদের জন্য এটা থাকবে। তোমাদের পরের ব্যাচগুলো থেকে হয়তো বা এটা তোমাদের পরের ব্যাচ থেকে হয়তো থাকবে, তো থাকবে না। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। এখানে আমরা লেখক পরিচিতি অর্থাৎ শেখ মুজিবুর রহমান থেকে, যদি আমি আবার বলছি এগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম এখন খুবই কম, মানে এই লেখক থেকে। বাট আগের পরীক্ষাগুলোতে শেখ মুজিবুর রহমান থেকে প্রশ্ন আসতোই, কনফার্ম আসতো। এখন হয়তো বা সেটা আসার সম্ভাবনা কম। তো জন্ম তারিখ 17 মার্চ 1920, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এগুলো আমরা ভিটিভিতে শুনতে শুনতে, টিভি চ্যানেল শুনতে এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা করেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তার বাপের নাম, তার মার নাম, এগুলো শুনতে আমরা এগুলো মুখস্থ করে ফেলেছি, বুঝছো? এগুলোতে আমরা হাফেজ হয়ে গেছি, অবস্থা হচ্ছে এই। তো এরপর আসো আমরা দেখি তার সাহিত্যকর্মগুলোর ভিতরে রয়েছে অসমাপ্ত আত্মজীবনী, আমার কিছু কথা, কারাগারের রোজনামাছা, আমার দেখা নয়াচিন। এগুলো মনে রাখবা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এগুলো থেকে আসবে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমরা এইদিকে না যাই, পরে যাই। এরপর আসো, এরপর হচ্ছে আমরা গল্পের উৎস।
এটা নিয়েছে কোথা থেকে, এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে। এটা হচ্ছে তার অসমাপ্ত আত্মজীবনী থেকে এটা নিয়েছে। অসমাপ্ত আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী থেকে নিয়েছে। আমি কি বুঝাইতে পারছি? কোথা থেকে নিয়েছে? অসমাপ্ত আত্মজীবনী থেকে নিয়েছে। ফাইন, এটা মনে রাখবা যে 52 দিনগুলো এই গল্পের উৎস কি, উত্তর হচ্ছে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমাদের ইম্পর্টেন্ট না। তো আমরা চলে যাচ্ছি এই গল্প পাঠে। তো গল্পটা পাঠ করার আগে বা এটা পাঠ করার আগে, এটা মূলত একটা আত্মজীবনী গ্রন্থ। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে এটি কি, এটি হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ। এখন আত্মজীবনীমূলক গ্রন্থ কি বলতো? আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে যেই গ্রন্থ মানুষের জীবনের কোনো একটা অংশকে ঘিরে যেটা লেখা হয়, সেটা হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ। তো এইখানে আমরা যদি খেয়াল করি, আমরা দেখতে পাই শেখ মুজিবুর রহমান এই 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 যে গল্প, এই আত্মজীবনীমূলক গ্রন্থের মূল বিষয়বস্তু বা গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে শেখ মুজিবুর রহমান তিনি তার জেলের জীবনের একটা অংশ, জেল জীবন তিনি কেমন কাটিয়েছেন এবং জেলের পরবর্তী জীবন সামান্য একটু অংশ। মূল এখানে দেখা গিয়েছে শেখ মুজিবুর রহমান কিভাবে তার জেলে তিনি কিভাবে ছিলেন এবং তার সহকর্মী মহিউদ্দিন তারা একসাথে ছিলেন, তাদেরকে কোন জায়গা থেকে কোথায় পাঠানো হয়েছে এবং সেই বিষয়গুলো এখানে আমরা দেখতে পাই যে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা কি আলোচনা শুরু করব এইখান থেকে? তোমরা বইতে ধরো, এইখান থেকে আমাদের আলোচনা শুরু। হয়তো হচ্ছে প্রশ্ন করবা না, প্রশ্ন মানে হয়তো কমেন্ট করবা না। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি। তো আমরা দেখি, তো বলছে এদিকে জেলের ভেতরে আমরা দুজন প্রস্তুত হচ্ছি অনশন ধর্মঘট করার জন্য। অনশন ধর্মঘট কি? অনশন ধর্মঘট হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা না খেয়ে থাকবো, দরকার হলে মরে যাব, কিন্তু দাবি আদায় করে ছাড়বো, না করা পর্যন্ত খাবো না। এটাকে বলা হয় অনশন ধর্মঘট। তো এইখানে এদিকে জেলের ভিতর আমরা, এই আমরা বলতে বুঝাচ্ছে মহিউদ্দিন এবং বুঝাচ্ছে শেখ মুজিব, ঠিক আছে, এবং বুঝাচ্ছে কে? শেখ মুজিবুর রহমান। আমরা আলোচনা করে ঠিক করেছি যাই হোক না কেন আমরা অনশন ভাঙবো না, যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে। জেল কর্তৃপক্ষ বিশেষ করে সুপারিনটেন্ডেন্ট আমির হোসেনও তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মোখলেসুর রহমান সাহেব আমাদের বুঝাতে অনেক চেষ্টা করলেন। তার মানে আমরা দেখতে পেলাম যে শেখ মুজিবুর রহমানকে বুঝিয়েছেন জেলের যে সুপারিনটেন্ডেন্ট তার নাম হচ্ছে কি আমির হোসেন, এবং রাজবন্দীদের যে ডেপুটি জেলার রাজবন্দীদের ডেপুটি জেলারের নাম হচ্ছে মোখলেসুর রহমান। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে রাজবন্দীদের ডেপুটি জেলারের নাম কি? উত্তর হচ্ছে মোখলেসুর রহমান। তো এনারা দুজন শেখ মুজিবুর রহমানকে বুঝাতে চেষ্টা করলেন যে আপনারা যে কাজটা করছেন, অনশন করে না খেয়ে থাকছেন, এই কাজটা ঠিক হচ্ছে না। আমরা তাদের বললাম আপনাদের বিরুদ্ধে আমাদের বলার কিছু নাই, আর আমরা সেজন্য অনশন করছি না। সরকার আমাদের বৎসরের পর বৎসর বিনা বিচারে আটকে রেখেছে, তারই প্রতিবাদ করার জন্য অনশন ধর্মঘট করছি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে শেখ মুজিবুর রহমান অনশন ধর্মঘট করার মূল কারণ কি? উত্তর হচ্ছে এইটা, সরকার তাদেরকে বৎসরের পর বৎসর বিনা বিচারে আটকে রেখেছে, তার প্রতিবাদ করার জন্য তারা মূলত কি করেছে? অনশন করেছে। এতদিন জেল খাটলাম, আপনাদের সাথে আমাদের কখনো মনোমালিন্য হয়নি, মনোমালিন্য হয়নি বা হয় নাই। এখন মনোমালিন্য মানে কি? মনোমালিন্য মানে হচ্ছে মনের দ্বিমত, অর্থাৎ আপনাদের সাথে কখনো আমাদের ঝগড়া হয়নি, কখনো কথা কাটাকাটি হয়নি, কারণ আমরা জানি যে সরকারের হুকুমেই আপনাদের চলতে হয়। মোখলেসুর রহমান সাহেব ছিলেন খুবই অমায়িক। এখানে মোখলেসুর রহমান সাহেব সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দেওয়া হচ্ছে, তার ভিতর নাম্বার 1 তিনি হচ্ছে খুব অমায়িক, নাম্বার 2 তিনি ছিলেন খুব ভদ্র, নাম্বার 3 তিনি ছিলেন শিক্ষিত, এবং নাম্বার 4 তার সম্পর্কে আরো একটা ইনফরমেশন বলা হচ্ছে যে তিনি খুব লেখাপড়া করতেন। ওকে, তাহলে মোখলেসুর রহমান কি করতেন? মোখলেসুর রহমান ছিলেন অমায়িক, মোখলেসুর রহমান ছিলেন ভদ্র, শিক্ষিত, তিনি খুব লেখাপড়া করতেন। এখান থেকে পরীক্ষাতে এমসিকিউ আসবে যে কোনটি মোখলেসুর রহমানের স্বভাবের ভিতরে পাওয়া যায়নি, তার মানে এইগুলোর মাঝখান থেকে একটা দিয়ে দিবে যেটা ছিল না। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? তোমরা কি বুঝছো এই স্লাইডটা? বুঝছো? ফাইন, আমরা চলে যাচ্ছি এরপরে। তো এই খেয়াল করে দেখো, এরপরে এই প্রশ্নটা আমরা একটু সলভ করি। কে খুব অমায়িক ছিলেন? কে 52 দিনগুলো? স্যার শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু বলে যান, মানে কি বলবো, বলা তো অনেক কিছু আছে। আমি তোমাদেরকে বই সাজেস্ট করতে পারি, এই বইটা পড়ো, তাহলে জানতে পারবা। তো
এখন এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে মোখলেসুর রহমান। হ্যাঁ, আচ্ছা এরপর আসি। এরপর বলছে 15 ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেল গেট নিয়ে আসা হলো। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে শেখ মুজিবুর রহমানকে জেল গেটে নিয়ে আসা হলো কবে, উত্তর হচ্ছে 15 ফেব্রুয়ারি তারিখে। তো কি কথা বলে আনা হলো, আমার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে। আমি যখন জেল গেটে পৌঁছালাম দেখি একটু পরেই মহিউদ্দিনকেও নিয়ে আসা হলো একই কথা বলে। একই কথা বলতে কি বোঝাচ্ছে, যে অনশন ধর্মঘট ভাঙার ব্যাপারে কথা বলবে। এরপর বলছে কয়েক মিনিট পর আমরা মালপত্র, কাপড় চোপড় ও বিছানা নিয়ে জমাদার সাহেব হাজির। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে শেখ মুজিবুর রহমান ও শেখ মুজিবুর রহমানের মালপত্র বিছানাপত্র নিয়ে কে এসেছিলেন, উত্তর হচ্ছে এই জমাদার সাহেব। ব্যাপার কি, কর্তৃপক্ষ বললেন আপনাদেরকে অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে। জিজ্ঞেস করলাম কোন জেলে, কেউই কিছু বললো না। অর্থাৎ কোন জেলে তাদেরকে পাঠাচ্ছে এটাও তাদেরকে বলতেছে না। এদিকে আর্ম পুলিশ আইবি অফিসার প্রস্তুত হয়ে এসেছে, খবর চাপা থাকে না। খবর চাপা থাকে না বলতে বোঝাচ্ছে যে আমাদেরকে কোন জেলে পাঠাবে এই খবরটা আসলে মানে চাপা থাকেনি। একজন আমাকে বলে দিল ফরিদপুর জেলে। তাহলে তাদেরকে কোন জেলে পাঠানো হচ্ছে, উত্তর হচ্ছে ফরিদপুর জেলে। দুজনকে একই জেলে পাঠানো হচ্ছে। তখন 9টা বাজে, তখন 9টা বেজে গেছে। 11টায় নারায়ণগঞ্জে থেকে জাহাজ ছাড়ে। তাহলে এই লাইনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে 11টায় নারায়ণগঞ্জ থেকে কি ছাড়ে, জাহাজ ছাড়ে। সেই জাহাজ আমাদের ধরতে হবে। আমি দেরি করতে শুরু করলাম, কারণ তা না হলে কেউই জানবে না আমাদের কোথায় পাঠাচ্ছে। অর্থাৎ শেখ মুজিবুর রহমান যখন 11টায় যখন নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে তখন শেখ মুজিবুর রহমান আস্তে আস্তে দেরি করতে লাগলেন। কেন দেরি করতে লাগলেন, যে দেরি করতে লাগলেন এই কারণে যাতে করে মানুষজন অ্যাটলিস্ট কি জানে যে শেখ মুজিবুর রহমান আসলে তাকে কোথায় পাঠানো হচ্ছে। এই জন্য তিনি কি করলেন, ইচ্ছা করে দেরি করতে লাগলেন। কারণ তা না হলেই কেউই জানবে না আমাদের কোথায় পাঠাচ্ছে। প্রথমে আমার বইগুলো একক করে মেলতে শুরু করলাম, অর্থাৎ হয়তো কাজ করতেছে, সময় লেট করতেছে। তারপর কাপড়গুলো হিসাব নিকাশ, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে, দেরি করতে করতে 10টা বাজিয়ে দিলাম। রওনা করতে আরো আধা ঘন্টা লাগিয়ে দিলাম। আর্ম পুলিশের সুবেদার ও গোয়েন্দা কর্মচারী তাড়াতাড়ি করলেন। সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিল। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একবার প্রশ্ন আসছে যে কে পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিলেন, উত্তর হচ্ছে কে, উত্তর হচ্ছে কে, সুবেদার। তাহলে সুবেদার কি পাকিস্তান হওয়ার সময় তিনি কোথায় ছিলেন, গোপালগঞ্জে ছিলেন। এবং সে একজন বেলুচি ভদ্রলোক। বেলুচি ভদ্রলোক বলতে বোঝায় পাকিস্তানের একটা প্রদেশ, সেখানকার মানুষ। তাহলে কে বেলুচি ভদ্রলোক, উত্তর হচ্ছে সুবেদার। কে পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিল, উত্তর হচ্ছে সুবেদার। বুঝছো, কার সম্পর্কে কোন ইনফরমেশন গুলো দেয় এগুলো মাস্ট তোমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এরপর আমরা দেখি আমাকে খুব ভালোবাসতো। তাহলে কে তাকে ভালোবাসতো, বুঝতে পারতে যে সুবেদার, এবং শ্রদ্ধা করতো। আমাকে দেখেই বললো এয়া কিয়া বাত হায় আপ জেলখানা মে, অর্থাৎ আপনি এখানে কেন, আপনি জেলখানাতে কেন। আমি বললাম কিসমত, অর্থাৎ আমার ভাগ্যে আছে এটা। ঠিক আছে, ঠিক আছে। মুখলেসুর রহমান সম্পর্কে তো বইয়ে নাই স্যার, কে বলছে, বলো কি, কে বললো? আচ্ছা এরপর খেয়াল করো, কিছুই বুঝলাম না, আমাদের জন্য বদ্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে। তাহলে তাদের জন্য কেমন ঘোড়ার গাড়ি আনা হয়েছে, বদ্ধ ঘোড়ার গাড়ি। বদ্ধ ঘোড়ার গাড়ি মানে কি, মানে একেবারে ঝাপটা দেওয়া, ভিতরে খুবই অন্ধকার এরকম, অর্থাৎ ভিতর থেকে বাহিরে কিছু দেখা যায় না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এরপর গাড়ির ভেতরে জানালা উঠিয়ে ও দরজার কপাট বন্ধ করে দিল। দুজন ভিতরেই আমাদের সঙ্গে বসলো। আরেকটা গাড়িতে অন্যরা পিছন পিছন ভিক্টোরিয়া পার্কের পাশের রোড থেকে দিয়ে চললো। তাহলে এই ভিক্টোরিয়া পার্কের কথা উল্লেখ আছে আমাদের কোন গদ্যে, পরীক্ষাতে প্রশ্ন আসলে, উত্তর হচ্ছে 52 দিনগুলো। সেখানে যেয়ে দেখি পূর্বে একজন আর্ম পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছেন। তাহলে কে ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে, উত্তর হচ্ছে আর্ম পুলিশ। তিনি কি করছেন, ট্যাক্সি রিজার্ভ করে অলরেডি দাঁড়িয়ে আছেন। তখন ট্যাক্সি পাওয়া খুবই কষ্টকর ছিল। আমরা আস্তে আস্তে নামলাম ও উঠলাম। কোনো চেনা লোকের সাথে দেখা হলো না। অর্থাৎ শেখ মুজিবুর রহমান চেনা লোক খুঁজতেছেন। কেন খুঁজতেছেন, যদি কোনো চেনা লোক দেখে তাহলে তাদেরকে বলে দিবে যে আমাদেরকে ফরিদপুর জেলে পাঠানো হচ্ছে। যদিও এদিক ওদিক অনেকবার তাকিয়েছিলাম, ট্যাক্সি তাড়াতাড়ি চলতে বললো, মানে ট্যাক্সিকে বললো যে তাড়াতাড়ি চালান তারা। আমি ট্যাক্সিওয়ালাকে বললাম বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। অর্থাৎ এই যে জীবনটা পাইছি এটা যাতে তাড়াতাড়ি চালানোর কারণে রাস্তায় যাতে এই জীবনটা চলে না যায়, অর্থাৎ যাতে মারা না যায়, সেদিকে খেয়াল রাখবেন। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। অর্থাৎ শেখ মুজিবুর রহমান যে আস্তে 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 দেরি করতে লাগলেন। আচ্ছা 23-এর বইতে নাই, আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তাহলে নাই। হ্যাঁ
যাদের যাদের কাছে হয়তো আগের বই আছে তাদের কাছে আছে, না থাকলে নাই, সমস্যা নেই। তো শেখ মুজিবুর রহমান তিনি নারায়ণগঞ্জে পৌঁছে তিনি দেখলেন যে জাহাজ ছেড়ে চলে গেছে, এখন উপায় কোথায় নিয়ে যাবে? রাত 1টায় আরেকটা জাহাজ ছাড়বে, তার মানে বুঝতে পারতেছে 11টা জাহাজ তারা মিস করছে, এইবার রাত 1টায় আরেকটা জাহাজ ছাড়বে। আমাদের নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো, উপরওয়ালাদের টেলিফোন করলো, উপরওয়ালাদের মানে হচ্ছে যারা উপর মহলে যারা আছে তাদেরকেই করলো, টেলিফোন করলো এবং হুকুম নিল থানায় রাখতে। আমাদের পুলিশ ব্যারাকে একটা ঘরে, পুলিশ ব্যারাক, ব্যারাক মানে হচ্ছে পুলিশরা যেখানে থাকে, বুঝছো, এটাকে বলে পুলিশ ব্যারাক, একটা ঘরে নিয়ে যাওয়া হলো। রাত 11টায় আমরা আসলাম, অর্থাৎ রাত 11টার সময় শেখ মুজিবুর রহমান তারা আসলো, জাহাজ ঘাটেই ছিল, আমরা উঠে পড়লাম। জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করলো। রাত 1টায় সশই সকাল থেকে বিদায় নিয়ে নিলাম, অর্থাৎ সবাই থেকে 1টা থেকে সবার কাছে, 1টা বাজে সবার কাছ থেকে কি করলো, বিদায় নিয়ে না হলো। বললাম জীবনে আর দেখা নাও হতে পারে, সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়, অর্থাৎ আপনারা সবাই আমাকে মাফ করে দিয়েন। কই থেকে কই যাই, কি করে আমাদেরকে প্রশাসন আমরা জানি না, দুঃখ আমার নাই, একদিন মরতে হবে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতে শান্তি আছে। অর্থাৎ এই অন্যায় অত্যাচার এইটার বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ করে যদি মরতে পারি তাহলে এই মরাতে, তার মানে বুঝতেই পেরেছ যে সেই সময় আসলে পাকিস্তানি যারা ছিল তারা আমাদের উপর অমানবিক অত্যাচার করেছে এবং সেই অত্যাচারের জন্য আমাদের শেখ মুজিবুর রহমান তিনি একটা লাইন বলেছে যে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে যদি মরতে পারি সেই মরাতে কি আছে, শান্তি আছে। এই লাইনটাকে মনে হচ্ছে যে 2024-এ এসে এই ছেলে মেয়েরা এই লাইনটাকে বুকে ধারণ করেছে যে অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে যদি মরতেও পারি তাহলে সেই মরাতে শান্তি আছে। আমরা দেখেছি যে এই লাইনকে কেন্দ্র করে এই লাইনের জ্বলন্ত উদাহরণ আমরা 2024-এ দেখেছি যে ছেলে মেয়েরা তারা নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনের তারা কি পরোয়া না করে তারা রাস্তায় নেমে গিয়েছে। আমরা দেখেছি কেউ বুক পেতে দিয়েছে গুলির সামনে, হ্যাঁ, কেউ মারা গিয়েছেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, হ্যাঁ। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি। এরপর জাহাজ ছেড়ে দিল, আমরা বিছানা করে শুয়ে পড়লাম, অর্থাৎ শেখ মুজিবুর রহমান আর মহিউদ্দিন বিছানা করে শুয়ে পড়লো। সকালে দুজনে পরামর্শ করে ঠিক করলাম জাহাজে অনশন করি কি করে, আমাদের জেলে নিতে হবে অনশন শুরু করার পূর্বে, অর্থাৎ অনশন শুরু করার পূর্বেই তাদেরকে কি করতে হবে, জেলে নিতে হবে। সমস্ত দিন জাহাজ চললো, অর্থাৎ সারাটা দিন জাহাজ চললো। রাতে গোয়ালন্দ ঘাটে, হ্যাঁ, এলাম। তাহলে এই যে গোয়ালন্দ ঘাট কোন ঘাটে এসেছে মনে রাখবো, উত্তর হচ্ছে গোয়ালন্দ ঘাট। সেখান থেকে ট্রেনে রাত 4টায় ফরিদপুর পৌঁছালাম। তাহলে তারা ফরিদপুর কি কোন যানবাহনে তারা ফরিদপুর পৌঁছালো, উত্তর হচ্ছে ট্রেনে। নারায়ণগঞ্জ থেকে তারা জাহাজে উঠেছে, এই বিষয়গুলো মনে রাখবা। এবং রাত কখন তারা ফরিদপুর এসেছে, উত্তর হচ্ছে রাত 4টায় তারা ফরিদপুর এসে। রাতে আমাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করলো না, অর্থাৎ রাতে তাদেরকে ঢুকালো না। আমরা দুজনে জেলে সিপাহীদের বেড়াকে কাটালাম, অর্থাৎ জেলে যে সিপাহী আছে তারা যেইখানে থাকে সেইখানে তারা কাটালো। সকালবেলা সুবেদার সাহেব আমাকে বললেন, সুবেদার সাহেবকে বললাম জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নিবে না, চলেন কিছু নাস্তা করে আসি, অর্থাৎ কিছু খেয়ে আসি। নাস্তা খাবার ইচ্ছা আমাদের নাই, তবে যদি কারোর সাথে দেখা হয়ে যায়, অর্থাৎ নাস্তা শেখ মুজিবুর রহমান খেতে যাচ্ছে না, কিন্তু যদি কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে বলতে পারবে যে আমাদেরকে ফরিদপুর পাঠানো হচ্ছে। তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে আমরা ফরিদপুর জেলে আছি এবং অনশন ধর্মঘট করছি, অর্থাৎ আমরা যে ফরিদপুরে আছি এটা আমরা যাতে জানাতে পারি। এই জন্য শেখ মুজিবুর রহমান নাস্তা খাওয়ার ইচ্ছে নাই, তবুও বললেন চলেন আমরা নাস্তা করে আসি। অর্থাৎ পথে যাওয়ার সময় যদি কাউকে দেখে তাহলে বলবে যে এই খবরটা আপনারা ড্রপ করে দিয়েন, কি করে দিয়েন, ড্রপ করে দিয়েন, বুঝছো। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এরপর খেয়াল করে দেখো আমরা পরের লাইনে যাই। এই প্রশ্নটা সলভ। শেখ মুজিবুর রহমান রাত কয়টায় স্টেশনে পৌঁছেছিলেন, রাত কয়টায় তিনি স্টেশনে পৌঁছেছিলেন। তো এখানে স্টেশন বলতে বোঝাচ্ছে নারায়ণগঞ্জ স্টেশন, স্টেশন বলতে বোঝাচ্ছে নারায়ণগঞ্জ স্টেশন। তাহলে প্রশ্নটা সলভ করার উত্তর কি হবে, আসসালামু আলাইকুম, লেট হয়ে গেছে নাভা হক, এখন কি করব বলো, এখন কি তোমার নাম তেলাওয়াত করব, লেট তো হয়েছে এমনিতেই একটা মানে ভুল করছে। এরপর আসে আবার গর্বের সাথে, গর্বের সাথে বলতেছো যে কি, গর্বের সাথে বলতেছো লেট হয়ে গেছে, মানে অন্যায় তো করছো, এরপর অন্যায় আবার বুক ফুলিয়ে বলতেছো। তো এইটা কি হবে বলো তো ভাইয়া, এটা হচ্ছে 11টায় তারা এসেছেন, হ্যাঁ, ভেরি গুড। শেখ মুজিবুর রহমানের মতে কোন মৃত্যুতে শান্তি আছে, এটা অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে, এই প্রশ্নটা অনেকবার আসছে। শেখ মুজিবুর রহমানের মতে কোন মৃত্যুতে কি আছে, কোন মৃত্যুতে শান্তি আছে, উত্তর কি হবে, উত্তর হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, অর্থাৎ উত্তর হচ্ছে খ, অন্যায়ের বিরুদ্ধে মৃত্যুতে কি আছে, শান্তি আছে। আচ্ছা, এরপর দেখো
আধ ঘন্টা হ্যাঁ দেরি করলাম, কাউকে দেখছি না, চায়ের দোকানের মালিক এসেছে, আমি তাকে আমার নাম বললাম এবং খবর দিতে বললাম আমার সহকর্মীদের। তাহলে শেখ মুজিবুর রহমান কাকে খবর দিতে বলছে? উত্তর হচ্ছে এই চায়ের দোকানের মালিককে। দোকানের মালিক যখন কাউকে দেখতেছে না তখন দোকানের মালিককে বলছে যে আমাদেরকে একটু কি খবর দিয়ে দিন, আমি এখানে ফরিদপুরে আছি। আমরা জেলের দিকে রওনা করছি, এমন সময় আওয়ামী লীগের এক কর্মী, তার নাম মহিউদ্দিন, সকলে তাকে মহি ডাকে। তাহলে বুঝতেই পারতেছ, এক সহকর্মীকে দেখেছে, তার নাম হচ্ছে কি মহিউদ্দিন, এবং এখানে শেখ মুজিবুর রহমানের সাথে যে ছিল সেও কিন্তু মহিউদ্দিন, খেয়াল রাখিও। এবং সকলে তাকে মহিউদ্দিনকে কি ডাকে? মহি ডাকে। তার সঙ্গে দেখা, আমি যখন ফরিদপুরে 1946 সালে ইলেকশন ইনচার্জ ছিলাম তখন আমার সাথে কাজ করেছে মহি, সাইকেলে যাচ্ছিল। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কিসে যাচ্ছিল? সাইকেলে। যে অনেকগুলো যানবাহনের কথা বললাম, সাইকেল, ঘোড়ার গাড়ি, জাহাজ, ট্রেন বা রেলগাড়ি, অনেকগুলো। আমি তাকে ডাক দিলাম নাম ধরে, সে সাইকেল থেকে থেমে আমাকে দেখে এগিয়ে আসলো। আইবি নিষেধ করছিল, অর্থাৎ আইবি হচ্ছে একজনের পদবি, তিনি নিষেধ করছিল, আমি শুনলাম না। তাকে এক ধমক দিলাম এবং মহিকে বললাম আমাদের ফরিদপুর জেলে এনেছে এবং আজ থেকে অনশন করছি সকলকে খবর দিতে। এই যে এতক্ষণ ধরে যে জিনিসটা পড়ে আসছো, তুমি বুঝো শেখ মুজিবুর রহমান কোন পর্যায়ে গেলে তিনি বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে তিনি অনশন করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি মরতেও প্রস্তুত। অথচ দেখো তিনি জেলের আইবিকে তিনি কি করলেন? ধমক দিলেন। এবং জেলে যারা যারা ছিল তারা তাকে বদ্ধ ঘরের ভিতরে আটকে রাখেনি। আমরা দেখলাম তিনি বইগুলো গোছাইলেন, তিনি টাকা পয়সা গোছাইলেন, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে, তার মানে সেইখানে তার কাছে টাকা পয়সাও ছিল। এইখানে আমরা অত্যাচার করছে, খুব বেশি অত্যাচার করছে, এরকম বেশি আমরা কোনো নিউজ এখন পর্যন্ত আমরা এখানে দেখি নাই। এবং আমরা পুরো জায়গাটাতেই দেখবো না যে তাকে মারতেছে, তাকে এমন এক ঘরের ভিতরে আটকায় রাখছে যেই ঘরে কোনো আলো নাই, যেই ঘরে কোনো বাতাস নাই, যেই ঘরে নামাজ পড়া যায় না, যেই ঘরে ভালো মতো খাবার দেয় না, এমন অত্যাচারের দৃশ্য আমরা সেই সময় দেখি নাই, সেই যুগে দেখি নাই। তাহলে এই যুগের সাথে তুমি কম্পেয়ার করো, সেই যুগটা নিঃসন্দেহে অনেক ভালো ছিল না? তার বাপের যুগটা নিঃসন্দেহে অনেক ভালো ছিল না? ওকে, এইবার আসো আমরা পরে যাই। এরপর দেখো আমরা জেল গেটে এসে দেখি জেলার সাহেব, ডেপুটি জেলার সাহেব এসে গেছেন, আমাদের তাড়াতাড়ি ভেতরে নিয়ে যেতে বললেন। তারা পূর্বেই খবর পেয়েছেন, জায়গাও ঠিক করে রেখেছেন, তবে রাজবন্দীদের সাথে নয়, অন্য জায়গায়। অর্থাৎ দেখো শেখ মুজিবুর রহমান তাদেরকে রাজবন্দীদের সাথে, রাজবন্দী মানে হচ্ছে জেলখানায় অন্য যে আসামি যারা থাকে তাদের সঙ্গে না, অন্য জায়গায় তাদেরকে রাখবে। আমরা তাড়াতাড়ি ঔষধ খেয়ে পেট পরিষ্কার করলাম। কেন পেট পরিষ্কার করলো? কারণ তারা অনশন ধর্মঘট করবে। তারপর অনশন ধর্মঘট শুরু করলাম। 2 দিন পর অবস্থা খারাপ হলে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বুঝতে পারতেছো? হাসপাতালে নিয়ে গেছে, জিনিসগুলো ভালো করে খেয়াল করিও। হাসপাতালে নিয়ে গেছে মানে অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে। তারপর দেখি আমাদের দুজনের শরীর খারাপ, তাদের দুজনে কি শরীর খারাপ। মহিউদ্দিন ভুগছে প্লুরেসিস রোগে। এইটা পরীক্ষাতে অনেকবার আসে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে অনেকবার, যে মহিউদ্দিন কোন রোগে ভুগছেন? উত্তর হচ্ছে প্লুরেসিস রোগে। আর আমি ভুগছি নানা রোগে, অর্থাৎ আমার অনেক রোগ আছে। 4 দিন পর আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো। এটা কিন্তু অত্যাচার না, মানে ওয়ান কাইন্ড অফ এটাকে অত্যাচার বলা যায় না। যে খাওয়াচ্ছে এই কারণে, যদি না খাওয়ায় তাহলে মরে যাবে, এই জন্য যখন খেতে চাচ্ছে না তখন জোর করে নাক দিয়ে খাওয়াচ্ছে, জোর করে খাওয়াচ্ছে। মহা বিপদ। নাকের ভিতর দিয়ে নল পেটের মধ্যে পর্যন্ত দেয়, একদম নাকের ভিতর দিয়ে নলটা পেটের মধ্যে পর্যন্ত দেয়। তারপর নলের মুখে একটা কাপের মতো লাগিয়ে দেয়, একটা ছিদ্র থাকে, সে কাপের মধ্যে দুধের মতো পাতলা করে খাবার তৈরি করে পেটের ভেতরে ঢেলে দেয়। হ্যাঁ, এদের কথা হলো মরতে দিব না, অর্থাৎ মরতে দিব না, জোর করে হলো খাওয়াবো। ঠিক আছে? ইলেকশন ইনচার্জ বলতে বলছে ইলেকশনের কাজে, মানে ভোটের কাজে, তখন হয়তো প্রশাসনিক কোনো দায়িত্বে তিনি পালন করছিলেন। ঠিক আছে? এইবার আসো আমরা এরপরে যাই। আমরা দেখি যে এরপর দেখি আমার নাকে একটা ব্যারাম ছিল। ব্যারাম শব্দের অর্থ হচ্ছে রোগ। তাহলে শেখ মুজিবুর রহমানের নাকে কি ছিল? রোগ ছিল। এটা পড়ো, এটা অনেক কিছু জানার আছে। এটা পড়লে, এখন পড়লে তুমি তৎকালীন প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপটের ভিতরে, এখন তো আসলে নতুন প্রেক্ষাপট এখনো তৈরি হয় নাই, মানে আগে আমরা গত যেই সময়, হ্যাঁ দীর্ঘ সময় ধরে যেই প্রেক্ষাপটে ছিলাম সেই প্রেক্ষাপটের সাথে তুমি খুব ইজিলি কম্পেয়ার করতে পারবা। 2-3 বার দেবার পরেই ঘা হয়ে যায়, অর্থাৎ নাকের ভিতর দিয়ে 2-3 বার দিলে ঘা হয়ে যায়, রক্ত আসে আর যন্ত্রণা পায়। আমরা আপত্তি করতে লাগলাম, জেল কর্তৃপক্ষ শুনছে না, খুবই কষ্ট হচ্ছে, আমার 2টা নাকের ভেতরেই ঘা হয়ে গেছে। তারপর হ্যান্ডকাপ পরানোর লোকজন নিয়ে আসে, অর্থাৎ হ্যান্ডকাপ পরানোর লোকজন, টার্মগুলো ভালো করে খেয়াল করো, হ্যান্ডকাপ পরানোর লোকজন নিয়ে আসে। বাধা দিলে হ্যান্ডকাপ পরিয়ে জোর করে ধরে খাওয়াবে।
তার মানে জোর করে হ্যান্ডকাপ হাতে বাঁধেনি, খেয়াল করিও, হ্যান্ডকাপ হাতে বাঁধেনি, হ্যান্ডকাপ পরা লোক নিয়ে আসছে, যদি না খায় তাহলে জোর করে বেঁধে দিবে হাতে, কিন্তু বাঁধেনি। আর আমরা দেখেছি যে এখন কি হয়, এখন দড়ি দিয়ে বাঁধা হয়, মানে হ্যান্ডকাপ তো একটা সম্মানের জায়গা, হ্যান্ডকাপ সেটার থেকেও আরো যখন অসম্মান তখন হচ্ছে দড়ি। তো এই হচ্ছে অবস্থা। আমাদের শরীর খুব দুর্বল হয়ে পড়েছে, 5-6 দিন পরে বিছানা থেকে উঠার শক্তি হারিয়ে ফেলেছি, অর্থাৎ 5-6 দিন যখন গেছে তখন বিছানা থেকে যে উঠবে এই শক্তিটা তারা হারিয়ে ফেলেছে। আমরা ইচ্ছে করে কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেলাম, কারণ এর মধ্যে কোনো ফুড ভ্যালু না, এটার ভেতরে কোনো সাইড এফেক্ট কোনো কিছু নেই। আমার ওজন কমতে ছিল, নাকের মধ্য দিয়ে খাওয়ার সময়টা নলটা একটু এদিক ওদিক হলেই আর উপায় থাকবে না। সিভিল সার্জন সাহেব, ডাক্তার সাহেব, জেল কর্তৃপক্ষগণ আমাদের কোনো অসুবিধা না হয় তার চেষ্টা করছিলেন। তাহলে বুঝতেছ, মানে জেলের মধ্যে চেষ্টা করা হচ্ছে যাতে জেলে যারা আছে, যাদেরকে আসামি বলে ধরে আনছে, তাদের কোনো অসুবিধা যাতে না হয়। তুমি চিন্তা করো, বারবার সিভিল সার্জন সাহেব অনশন করতে নিষেধ করছিলেন। আমার ও মহিউদ্দিনের শরীর অতিশয় দুর্বল হয়ে গেছে, এখন আর বিছানা থেকে উঠবার শক্তি নাই। আমার হার্টের অবস্থা খারাপ হয়ে পড়েছে, বুঝতে পারলাম। প্যালপিটেশন হয় খুব ভীষণভাবে, ধপ 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 ধপ। প্যালপিটেশন মানে কি, এরকম ধপ 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 ধপ, যেই নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। হ্যাঁ, ভাবলাম আর বেশি দিন নাই, একজনকে কয়েদিকে দিয়ে গোপনে কয়েক টুকরা কাগজ আনালাম, যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। এটা ইউনিভার্সিটিতে অনেকবার প্রশ্ন আসছে যে শেখ মুজিবুর রহমান কয়টা চিঠি লিখছেন, জেলে বসে কয়টা চিঠি লিখছেন? উত্তর হচ্ছে 4টা চিঠি লিখেছেন। তো কার কাছে লিখলেন? একটা তার বাপের কাছে, একটা তার বউয়ের কাছে, রেনুর কাছে, আর 2টা শহীদ সাহেব ও ভাসানী সাহেবের কাছে। অর্থাৎ একটা ভাসানী সাহেবের কাছে আর একটা হচ্ছে শহীদ সাহেবের কাছে। 2-1 দিন পর আর লেখার শক্তি থাকবে না, অর্থাৎ এখনই লিখে ফেলি, 2-1 দিন পর আর লেখার শক্তি থাকবে না, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, কথা কি বুঝছো না বুঝো নাই? ঠিক আছে, আচ্ছা, এরকম জেলেও শান্তি নাকি? আচ্ছা, কতদিন পর বিছানা থেকে উঠার শক্তি হারিয়ে ফেলেছে? কতদিন পর বিছানা থেকে? জেলই তো দেখি ভালো ছিল, বুঝছো? মানে এইটা পড়ানোর সময় আমার অনেক কথা থাকতো, মানে ক্লাসে অনেক কথা থাকতো, যেটা বিশেষ করে অনলাইন ক্লাসে মানে আমি বলতে পারতাম না, এতদিন বলি নাই, মানে বলতে পারতাম না, ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে এটার উত্তর কি হবে বলো তো? কতদিন পর বিছানা থেকে? উত্তর হচ্ছে কি 5-6 দিন পর। ওকে, সি। 21শে ফেব্রুয়ারি আমরা উদ্বেগ মানে হচ্ছে কি চিন্তা, উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম। রাতে সিপাহীরা ডিউটিতে এসে খবর দিল ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছেন। এটা তারা 21শে ফেব্রুয়ারির ঘটনা। রেডিওর খবর, ফরিদপুরে হরতাল হয়েছে, ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসেছে। শোভাযাত্রা তো বুঝতে পেরেছো, মিছিল আর কি। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা কি স্লোগান দিচ্ছে? রাষ্ট্রভাষা বাংলা চাই, বাঙালিদের শোষণ করা চলবে না, শেখ মুজিবের মুক্তি চাই, আরো অনেক স্লোগান। আমার খুব খারাপ লাগলো এই স্লোগান শুনে, শেখ মুজিবুর রহমানের খারাপ লাগলো, কারণ ফরিদপুর আমার জেলা, মহিউদ্দিনের নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন? অর্থাৎ শুধু দুজন তারা একসাথে গেল, এখন শুধু শেখ মুজিবের নামে স্লোগান দিচ্ছে কিন্তু মহিউদ্দিনের নামে দিচ্ছে না। এটা শুনে শেখ মুজিবুর রহমান খারাপ লাগলো। শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হতো, যদি বলতো রাজবন্দীদের মুক্তি চাই তাহলেই তো হতো, এর ভিতরে মহিউদ্দিনও থাকতো, শেখ মুজিবও থাকতো, সবাই থাকতো। রাতে যখন ঢাকার খবর পেলাম তখন ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লাম। কত লোক মারা গেছে বলা কষ্টকর, তবে অনেক লোক গুলি খেয়ে মারা গেছে শুনেছি। দুজনে পাশাপাশি বিছানায় শুয়ে আছি, ডাক্তার সাহেব আমাদের নড়াচড়া করতে নিষেধ করেছেন, কিন্তু উত্তেজনায় উঠে বসলাম। অর্থাৎ কি হচ্ছে, তাদেরকে বলছে নড়াচড়া না করার জন্য, তারা এবার দুজনে উঠে বসছে। এরপর আমরা দেখি শেখ মুজিবুর রহমানের মতে স্লোগান কেমন হওয়া উচিত, এটা উচিত হবে শেখ মুজিবুর রহমানের মতে। শেখ মুজিবুর রহমানের মতে স্লোগান কেমন হওয়া উচিত? শেখ মুজিবুর রহমানের মতে স্লোগান কেমন হওয়া উচিত বলো তো? ভেরি গুড, তাহলে উত্তর হচ্ছে রাজবন্দীদের মুক্তি চাই, অর্থাৎ অপশন ক। এরপর আমরা দেখি 21 তারিখ গেল, 22 তারিখে সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চললো। কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গা হলেই স্লোগান দেয়, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রাস্তায় বেড়ায় আর স্লোগান দেয়। 22 তারিখে খবরের কাগজ এলো, কিছু খবর পেলাম, মানে বুঝছো 22 তারিখে খবরের কাগজ আসছে, তারা খবর পড়ছে।
মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করলো। অপরিণামদর্শিতা মানে কি? অপরিণামদর্শিতা মানে হচ্ছে যেটা পরিমাণ ভেবে কাজ করে না। যেমন আমি বললাম এই অপরিণামা মানে এর পরিমাণ খুব ভয়ঙ্কর হবে, এইটা না ভেবে যারা কাজ করে। তো এই কাজটাই মুসলিম লীগ সরকার করেছে। মাতৃভাষা আন্দোলন করার জন্য গুলি খেয়ে হত্যা করা হয় নাই। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল। আমলাতন্ত্র মানে কি? আমলাতন্ত্র মানে হচ্ছে যে প্রশাসনকে দিয়ে, পুলিশকে দিয়ে গুলি চালানো, প্রশাসনকে হাত করে প্রশাসনকে দিয়ে জনগণকে মারানো, মানে আমলাদের উপরে সরকারি বিভিন্ন কর্মচারী, সরকারি বিভিন্ন এসপি ডিসি তাদের উপরে নির্ভর করে ক্ষমতা চালানো আমলাতন্ত্র। তো সেই সময়ে নুরুল আমিন তিনি বুঝতে পারলেন না যে আমলাতন্ত্র আসলে তাকে কতটুকু নিচে নামিয়ে দিচ্ছে। এটা শেখ মুজিবুর রহমান তখন এটা ফিল করলেন যে নুরুল আমিন তিনি কি, তিনি তখন মানে পূর্ব বাংলা তিনি দায়িত্বে ছিলেন, সরকারের দায়িত্বে ছিলেন, ঠিক আছে। তো এই যে সেই সময় তিনি এটা বুঝতে পারলেন, এবং যখন কোনো সরকার পুরোপুরি যখন প্রশাসনের উপর নির্ভর হয়ে যায়, যখন জনগণের দায়বদ্ধতার জায়গাটা যখন সরকার থাকে না, তখন সেই সরকার আস্তে 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 তার পতন নিশ্চিত হতে থাকে, বুঝছো। তারপর দেখি গুলি হলো মেডিকেল কলেজের হোস্টেল এরিয়ার ভেতর, রাস্তায় নয়। 144 ধারা ভঙ্গ করে গুলি না করলে, গ্রেপ্তার করলেই তো চলতো। অর্থাৎ 144 ধারা ভঙ্গ করেছে, তাদেরকে গুলি না করে যদি গ্রেপ্তার করে ফেলতো তাহলেই হতো। আমি ভাবলাম দেখবো কিনা জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নেই। এজন্য পৃথিবীতে বড় কোনো আন্দোলন বিপ্লব হতে হলে রক্ত ছাড়া কখনোই আন্দোলন বিপ্লব হয় নাই। তো শেখ মুজিবুর রহমান তখন বলেছেন যেহেতু রক্ত দিয়েছে সুতরাং কি হবে, রাষ্ট্রভাষা অবশ্যই বাংলা হবে। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করতে থাকে, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করতে থাকে। মানুষ যখন পতন আসে তখন মানুষ একের পর এক ভুল করতে থাকবে। যখন মানুষের পতন আসে তখন মানুষ মুখ দিয়ে যা ইচ্ছে তা বলে ফেলে। যখন মানুষের পতন আসা শুরু করে তখন সে কি বলে সে নিজেও জানে না। যখন মানুষের পতন আসা শুরু করে তখন সে ছাত্র সমাজকে ছোট করে এবং একের পর এক সে আবারও হত্যাযজ্ঞ চালিয়ে যায়। একের পর এক সে পুলিশ বাহিনী দিয়ে সাধারণ মানুষকে গুলি করায় এবং মৃত্যুর মিছিল যখন বয়ে যায় তখনও সে বুঝতে পারে না, তারপরে সে গুলি করতে চালায়। তারপর একটা সময় সে হতাশ হয়ে যায় এবং হতাশ হয়ে তার পতন নিশ্চিত হয়। কথা কি বোঝা গেছে? তো শেখ মুজিবুর রহমান সেই জিনিসটাই বললো যেটা তোমরা নিশ্চয়ই এখন খুব ভালো করে বুঝতেছ। খবরের কাগজে দেখলাম মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ MLA, এটা হচ্ছে তাদের ডিগ্রি, খয়রাত হোসেন MLA, খান সাহেব ওসমান আলী MLA ও আবুল হোসেন ও খন্দকার মোস্তাক সহ শত শত ছাত্র কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। দু একদিন পরে দেখলাম কয়েকজন প্রফেসর, মাওলানা ভাসানী, শামসুল হক সাহেব, বহু আওয়ামী লীগের নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়ির ভেতর ঢুকে ভীষণ মারপিট করেছে। বৃদ্ধ খান সাহেব ও তার ছেলে মেয়েদের উপর অকথ্য অত্যাচার করেছে। সমস্ত ঢাকা ও নারায়ণগঞ্জে এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আওয়ামী লীগের কোনো কর্মী বোধহয় আর বাহিরে নাই। খেয়াল করো, বলছে আওয়ামী লীগের কোনো কর্মী বোধহয় আর বাহিরে নাই, সবাই কোথায়? জেলে। আওয়ামী লীগের কোনো কর্মী বোধহয় আর বাহিরে নাই। কথা বুঝছো? আচ্ছা, গেল। আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে এসেছে যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তির ছায়ায় চিরদিনের স্থান পেতে পারি, অর্থাৎ যে কোনো সময় মারা যেতে পারে। সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে 5-7 বার আমাদের দেখতে আসেন। 25 তারিখ সকালে যখন আমাদেরকে তিনি পরীক্ষা করছিলেন, হঠাৎ দেখলেন তার মুখ গম্ভীর হয়ে গেছে, তিনি কোনো কথাই বললেন না, মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে গেছে। অর্থাৎ যখন তার মুখ কালো দেখলো তখন শেখ মুজিবুর রহমান বুঝলো যে হয়তোবা আমাদের জন্য কোনো দুঃসংবাদ আছে। কিছু সময় পরে আবার ফিরে এসে বললেন, এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছে অনেক কিছু আশা করে, আমার কথা বলতে কষ্ট হয়। আস্তে আস্তে বললাম, অনেক লোক আছে, কাজ পড়ে থাকবে না, দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তার জন্যই জীবন দিতে পারলাম, এই শান্তি, অর্থাৎ এটাই আমার শান্তি। ডেপুটি জেলা সাহেব বললেন, কাউকে খবর দিতে হবে নাকি? আপনার ছেলে মেয়ে স্ত্রী কোথায়? আপনার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করব, অর্থাৎ কোনো খবর দিব? বললাম দরকার নেই, তাদের কষ্ট দিতে চাই না, আমি আশা ছেড়ে দিয়েছি। অর্থাৎ শেখ মুজিবুর রহমান তিনি আশা ছেড়ে দিয়ে যে তিনি আর বাঁচবে না। হাত পা অবশ হয়ে এসেছিল, হার্টের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না। তাহলে এখান থেকে আমরা জানলাম শেখ মুজিবুর রহমান তিনি কি ছিল, তার হার্টের দুর্বলতা ছিল। হ্যাঁ, একজন কয়েদি ছিল, আমার হাতে পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলো। মানে তুমি বুঝছো, জেলের মধ্যে সরিষার তেল গরম করে মালিশ করে দিচ্ছে।
এরপর বলছে মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো বঙ্গবন্ধু হাত পায়ে সরিষার তেল মালিশ করে দিচ্ছিল কে? এই যে দেখো একজন কয়েদি। উত্তর হবে কি? কয়েদি, অর্থাৎ সি হবে রাইট অ্যান্সার। এরপর দেখো মহিউদ্দিনের অবস্থা ভালো না, কারণ পুরো আবার আক্রমণ করে বসেছে। আমার চিঠি চারখানা একজন কর্মীকে হ্যাঁ ডেকে তার কাছে দিয়ে বললাম আমার মৃত্যুর পর চিঠি চারখানা ফরিদপুরে আমার এক আত্মীয়ের কাছে পৌঁছে দিতে। তিনি কথা দিলেন, আমি তার কাছ থেকে ওয়াদা নিলাম। অর্থাৎ তুমি আমাকে ওয়াদা করো যে তুমি আমার মৃত্যুর পর এটা তুমি পৌঁছে দিবে। বারবার আব্বা ভাই বোনের চেহারা ভেসে, হ্যাঁ ভাই বোনদের চেহারা ভেসে আসছিল আমার চোখের সামনে। রেনুর দশায় কি হবে? রেনু হচ্ছে শেখ মুজিবুর রহমানের স্ত্রী। রেনুর দশা কি হবে? তার তো কেউ নাই দুনিয়ায়, অর্থাৎ তার তো আর কেউ নাই। ছোট ছেলে মেয়েকে দুইটাই অবস্থায় বা কি হবে? তবে আমার আব্বা ও ছোট ভাই ওদের ফেলবে না, অর্থাৎ আমি মারা গেলেও তাদেরকে ফেলে দিবে না, এ বিশ্বাস আমার ছিল। চিন্তা শক্তি হারিয়ে ফেলেছি। হাসিনা কামালের হ্যাঁ একবার দেখতে পারলাম না। এই হাসিনা হচ্ছে আমাদের কি? আমাদের আফা। হ্যাঁ, সেই আফা। তারপর দেখো বাড়ির কেউই খবর পায় নাই, পেলে নিশ্চয়ই আসতো, অর্থাৎ কেউই জানে না যে শেখ মুজিবুর রহমান এখানে আছে। মহিউদ্দিন ও আমি পাশাপাশি দুইটা খাট পেতে নিয়েছিলাম, একজন আরেকজনকে হাত ধরে শুয়ে থাকতাম, দুজনেই চুপচাপ পড়ে থাকি। আমার বুকে ব্যথা শুরু হয়েছে। সিভিল সার্জন সাহেব কোনো সময় অসময় ছিল না, আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন। ওকে, 27 তারিখ দিনের বেলায় আমার অবস্থা আরো খারাপ হয়ে পড়লো। বোধহয় আর 2-1 দিন বাঁচতে পারি। 27 তারিখ রাত 8টার সময় আমরা দুজন চুপচাপ শুয়ে আছি, কারোর সাথে কথা বলার ইচ্ছা নাই, শক্তি নাই। দুজনে শুয়ে শুয়ে কয়েদির সাহায্যে অজু করে খোদার কাছে মাপ চেয়ে নিয়েছি। দরজা খুলে বাইরে থেকে ডেপুটি জেলার এসে আমার কাছে বললেন আপনাকে যদি মুক্তি দেওয়া হয় তবে খাবেন তো? বললাম মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে, অর্থাৎ আমার লাশ হয়ে যাবে, না দিলে এইভাবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। ডাক্তার সাহেব এবং আরো কয়েকজন কর্মচারী এসে গেছেন। সে দেখলাম ডেপুটি জেলা সাহেব বললেন আমি পড়ে শোনাই আপনার মুক্তির অর্ডার এসে গেছে রেডিওগ্রামে, এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের অফিস থেকে অর্ডার এসেছে। 2টা অর্ডার পেয়েছি। তারপর দেখো তিনি কয়টা অর্ডার, এটা মনে রাখবেন, 2টা অর্ডার। কয়টা অর্ডার? 2টা অর্ডার। এটা পরীক্ষাতে প্রশ্ন আসছে। এরপর খেয়াল করে তিনি পরে শোনালেন আমি বিশ্বাস করতে চাইলাম না। মহিউদ্দিন শুয়ে শুয়ে অর্ডারটা দেখলেন এবং বললেন যে তোমার অর্ডার এসেছে। হ্যাঁ, আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ডেপুটি জেলা সাহেব বললেন আমাকে অবিশ্বাস করার কিছু নাই, কারণ আমার কোনো স্বার্থ নাই। আপনার মুক্তির আদেশ সত্যিই এসেছে। ডাক্তার সাহেব ডাবের পানি আনিয়েছেন। মহিউদ্দিনকে দুজন ধরে বসিয়ে দিলেন। সে আমাকে বলল তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দিব। 2 চামচ ডাবের পানি দিয়ে মহিউদ্দিন আমার অনশন ভাঙিয়ে দিল। তাহলে কি দিয়ে অনশন ভাঙিয়ে দিল? বলো, কি দিয়ে অনশন ভাঙিয়ে দিল? উত্তর হচ্ছে ডাবের পানি দিয়ে। কি দিয়ে? ডাবের পানি দিয়ে। সকাল 10টার দিকে খবর পেলাম আব্বা এসেছেন, অর্থাৎ তার বাবা এসেছেন। জেল গেটে আমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই কর্তৃপক্ষ তাকে ভেতরে নিয়ে আসলেন। আমাকে দেখেই আব্বার চোখে পানি এসে গেছে। আব্বার সহ্য শক্তি খুবই বেশি, কোনো মতো চোখের পানি মুছে ফেললেন। কাছে বসে আমার খোদার ভরসা সিভিল সার্জন সাহেব বলেছেন তোমাকে নিয়ে যেতে হলে লিখে দিতে হবে যে আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাবা লিখে দিতে হবে যে আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি। আব্বা আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি খবর পেয়েছেন মহিউদ্দিনও মুক্তি পাবে, তবে একসাথে ছাড়বে না, 1 দিন পর ছাড়বে। এটা মনে রাখবা। শেখ মুজিবুর রহমানের মানে মুক্তির কতদিন পর মহিউদ্দিনকে ছাড়বে? উত্তর হচ্ছে 1 দিন। পরদিন আব্বা আমাকে নিতে আসলেন। অনেক লোক জেল গেটে হাজির। আমাকে একটা স্ট্রেচার, এটা হবে স্ট্রেচার বলতে ওই যে তোমার ওই যে হুইল চেয়ার যেটাকে বলে আর কি, এইগুলো আর কি, হ্যাঁ, করে জেল গেটে নিয়ে আসা হলো এবং গেটের বাইরে রেখে দিল। যদি কিছু হয় বাইরে গিয়ে হোক, এই তাদের ধারণা, অর্থাৎ যেটা হবে এটা বাইরে গিয়ে হবে। এই জন্য তারা তাড়াতাড়ি শেখ মুজিবুর রহমানকে বের করে দিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তির কতদিন পর মহিউদ্দিনকে মুক্তি দেওয়া হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। উত্তর কি? উত্তর হচ্ছে 1 দিন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে ভাইয়া, 5 দিন পর বাড়ি পৌঁছালাম। গুরুত্বপূর্ণ একটা লাইন। শেখ মুজিবুর রহমান মুক্তির কতদিন পর বাড়ি পৌঁছালেন? উত্তর হচ্ছে 5 দিন। মাকে তো বোঝানো কষ্টকর। হাসু আমার গলা ধরে প্রথমেই বলল আব্বা রাষ্ট্রভাষা বাংলা চায়, এই আমাদের সেই আফা। তিনি ধরেই বললেন যে কি
রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। 21শে ফেব্রুয়ারি ওরা ঢাকায় ছিল, যা শুনেছে তাই বলে চলেছে। কামাল আমার কাছে আসলো না, তবে আমার দিকে চেয়ে রইল। আমি খুব দুর্বল, বিছানায় শুয়ে পড়লাম। গতকাল রেনু ও মা ঢাকা থেকে বাড়ি এসে আমার প্রতীক্ষায় দিন কাটাচ্ছে। এক এক করে সকলে যখন আমার কামরা থেকে বিদায় নিল, অর্থাৎ কামরা বলতে রুম, কামরা শব্দের অর্থ কি রুম, যখন সবাই রুম থেকে বিদায় নিল তখন রেনু কেঁদে ফেললো এবং বলল, তোমার চিঠি পেয়ে আমি বুঝতে পেরেছি তুমি কিছু একটা করে ফেলবা। আমি তোমাকে এটা দেবার না, আমি তোমাকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাকে বলবো নিয়ে যেতে, আব্বাকে বলতে পারি না লজ্জায়, অর্থাৎ আমি স্বামীকে দেখতে চাই, এটা তার শ্বশুরকে লজ্জায় বলতে পারে না। নাসির ভাই বাড়ি নাই, যখন খবর পেলাম খবরের কাগজে, তখন লজ্জা শরম ত্যাগ করে আব্বাকে বললাম। আব্বা ব্যস্ত হয়ে পড়লেন, তাই রওনা করলাম ঢাকায়। সোজা আমাদের বড় নৌকায় 3 জন মাল্লা, মাল্লা শব্দের অর্থ হচ্ছে মাঝি, মাল্লা শব্দের অর্থ কি, মাল্লা শব্দের অর্থ হচ্ছে মাঝি, 3 জন মাঝি নিয়ে তারা কি করলো, ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। কেন তুমি অনশন করতে গিয়েছিলে? এদের কি দয়া মায়া আছে? আমাদের কথা, আমাদের কারো কথা তোমার মনে ছিল না? কিছু একটা হয়ে গেলে উপায় হতো। আমি এই দুটো দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম? একটা আমাদের আফা, আর একটা হচ্ছে কি কামাল। হাসিনা কামালের অবস্থা কি হতো? আমি টু বি অনেস্ট, আমি আফাকে খুব মিস করি। মানে অনেক দিন আমি আফাকে দেখতে পাচ্ছি না। মানে আগে সব সময় ফেসবুকে ঢুকলে আফাকে দেখতাম, মানে ফোনে আফাকে দেখতাম, খবরে আফাকে দেখতাম, বিটিভিতে দেখতাম, চ্যানেলে দেখতাম, মানে এত 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 দেখতাম। বাট এই এতগুলা দিন আমি দেখতে পাচ্ছি না। আমি খুবই মর্মাহত এবং আমার ভিতরটা, মানে আমার হৃদয়টা মানে চৌচির হয়ে যাচ্ছে, মানে আঙ্গার হয়ে যাচ্ছে, মানে মানে কষ্টে, এই কষ্ট দেখাতে পারবো না। মানে মনে হচ্ছে যে আমার হৃদয়টা মানে বরফের একটা বিশাল টুকরা, হিমালয়ের মতো একটা টুকরা হয়ে গেছে, যেখান থেকে অনবরত চোখের পানির মতো কি হচ্ছে, এই পানি ছুটতেছে কষ্টে। খুবই কষ্ট লাগে। আমি অনেকদিন তাকে দেখতে পাই, আমি পড়তে, বাট আমার কান্না চলে আসতেছে। মানে আমি পারতেছি না তোমাদের ক্লাস নিতে, আমার খুব মনে পড়তেছে, আমি পারতেছি না। আপাকে অনেকদিন দেখি না। আপা আমার মধ্যে আবার আমাদের মধ্যে আসবেন, আমরা বিশ্বাস করি, ঠিক আছে, যে আপা আবার আসবেন এবং আমরা তাকে আবার প্রতিনিয়তই দেখবো, প্রত্যেক সময় দেখবো। আমরা ফেসবুকে ঢুকলে তাকে দেখবো, আমরা বিটিভিতে তাকে দেখবো, আমরা প্রত্যেকটা চ্যানেলে তাকে দেখবো, আমরা ইউটিউবে তাকে দেখবো, ইনস্টাগ্রামে তাকে আমরা সব জায়গায় দেখবো। তিনি আমাদের মধ্যে আবার ফিরে আসবেন ইনশাল্লাহ, ঠিক আছে। খুব মিস করতেছি তাকে। এইবার আসো, খেয়াল করো, এরপর খেয়াল করে দেখো কেন তুমি অনশন করতে গেছিলে, অর্থাৎ এরপর এখানে যে উপায় কি হতো আমার হাসিনা কামালের অবস্থা কি হতো। তুমি বলবা খাওয়া দাওয়ার কষ্ট হতো না, খাওয়া দাওয়ার কষ্ট তো হতো না, মানে বলবো যে আমাদের তো মানে খাওয়া দাওয়ার কষ্টটা হতো না। মানুষ কি শুধু খাওয়া পরে নিয়ে বেঁচে থাকতে চায়? আর মরে গেলে দেশেরই বা কি, মানে কে কি করবে তুমি যদি মরে যাও? জেল মুক্তির কতদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে ফিরছিলেন বলো তো? জেল মুক্তির কতদিন পর শেখ মুজিবুর রহমান বাড়িতে ফিরছিলেন বলো? জেল মুক্তির কতদিন পর শেখ মুজিবুর রহমান বাড়িতে ফিরছিলেন? আচ্ছা, তো এটা কি হবে? উত্তর হচ্ছে 5 দিন। হ্যাঁ, আচ্ছা, এরপর খেয়াল করো, মোটামুটি আমরা শেষ দিকে চলে আসছি। আমি তাকে কিছুই বললাম না, অর্থাৎ রেণুকে তিনি কিছুই বললেন না, তাকে বলতে দিলাম, কারণ মনের কথা প্রকাশ করতে পারলে ব্যথাটা কিছু কমে যায়। যদি মনের কথাটা প্রকাশ করা যায় তাহলে ব্যথা, বুকের ব্যথা কিছুটা কমে। রেণু খুব চাপা বলতে যে মানে সাধারণত কথা বলে না। আজ যেন তার কথার বাঁধ ভেঙে গেছে। শুধু বললাম, উপায় ছিল না। বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়লাম। 27-28 মাস পর সেই পুরানো কামরায়, পুরানো বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে পড়লো। আপনি 27-28 মাস থেকে আপনি যেখানে পত্রিকা পড়তে পারছিলেন, যেখানে কয়েদিরা আপনার হাত পা মালিশ করে দিচ্ছিল, যেখানে আপনি বই পড়ছিলেন, যেখানে আপনি নামাজ পড়ছিলেন, সেই জায়গাতে 27-28 মাস থেকে আপনার সেই সেই পুরনো কামরাতে আপনার কারাগারের সেই নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে পড়তেছে। মানে তখন কি কষ্টই না ছিল। ঢাকার খবর সবাই পেয়েছিলাম। তাহলে এবার এই অবস্থা 27-28 মাস এইভাবে থেকে যদি মনে পড়ে, তাহলে যারা 8 বছর, যারা 12 বছর যারা জেলে থাকে তাদের অবস্থাটা কেমন ছিল সেটা একবার চিন্তা করার বিষয়। আমি বাইরে এলাম এবং আমার সহকর্মীরা আবার জেলে গেল। পরদিন সকালে আব্বা ডাক্তার আনলেন, সিভিল সার্জন সাহেব প্রেসক্রিপশন ছিল, মানে সাহেবের প্রেসক্রিপশন ছিল। প্রেসক্রিপশন বলতে যে স্লিপ যেটা আর কি। ডাক্তার সকলকে বললেন আমাকে যেন বিছানা থেকে উঠতে দেওয়া না হয়,
দিন 10 পর রোজই আমাকে হাঁটতে হুকুম দিল, শুধু বিকেলবেলা। আমাকে দেখতে রোজই লোক বাড়িতে আসতো, গোপালগঞ্জ, খুলনা, বরিশাল। হ্যাঁ, আমার কিছু সংখ্যক সহকর্মীরা এসেছিল, অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে দেখতে এসেছিল। একদিন সকালে আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম, হাসু ও কামাল নিচে খেলছিল। হাসু মাঝে মধ্যে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। এক সময় কামাল হাসিনাকে বলছে, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না, আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আর সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেক দিন না দেখতে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। তাহলে মাত্র কয়েক মাস তার বয়স। রাজনৈতিক কারণে, খুব ভালো করে খেয়াল করো এই লাইনটা, খুবই ভালো করে খেয়াল করো। রাজনৈতিক কারণে একজন মানুষকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন, ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আজ 200 বছর পরও আমরা স্বাধীন হতে পারিনি। তাহলে বুঝছো, রাজনৈতিক কারণে কাউকে বিনা কারণে, বিনা অপরাধে তাকে জেলে ঢুকিয়ে রাখা, শেখ মুজিবুর রহমান বলছে কত বড় জঘন্য অপরাধ তা কে বুঝাবে? কিন্তু সেটা হয়তোবা তিনি বুঝাতে চেয়েছেন, কিন্তু আসলে তার কাছের মানুষজন সেটা বুঝতে চাননি এবং সেটা বুঝেননি। আচ্ছা, গেল। সামান্য হলেও কিছু আনন্দ করেছি স্বাধীনতার জন্য। হ্যাঁ, ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আজ আমাকেও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। আরো কতকাল খাটতে হবে কেই বা জানে। একেই কি বলে স্বাধীনতা? ভয় আমি পাই না, আর মনশক্ত হয়েছে। মনে মনে প্রতিজ্ঞা করলাম। 1952 সালে ঢাকায় গুলি হওয়ার পর গ্রামের জনসাধারণ বুঝতে আরম্ভ করেছে যে যারা শাসন করেছে তারা জনগণের আপনজন নয়। খবর নিয়ে জানতে পারলাম 21শে ফেব্রুয়ারি গুলি হওয়ার পর খবর বাতাসের সাথে গ্রামে পৌঁছে গেছে এবং ছোট ছোট হাট বাজার পর্যন্ত হরতাল হয়েছে। মানুষ বুঝতে আরম্ভ করেছে যে বিশেষ একটা গোষ্ঠী বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। বাঙালিদের মুখের ভাষা, ভরসা হলো আর দমাতে পারবে না। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নেই। এই আন্দোলন দেশের লোক সাড়া দিয়েছে এবং এগিয়ে এসেছে। কোনো মাওলানা সাহেব ফতোয়া দিয়েছিলেন বাংলা ভাষার বিরুদ্ধে, তারাও ভয় পেয়ে গেছে আর প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। জনমত সৃষ্টি হয়েছে। জনমত মানে হচ্ছে জনগণের মতামত। সবাই এখন বলতে পারতেছে। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। শাসকরা যখন, খুব ভালো করে খেয়াল করো, শাসকরা যখন শোষক হয়, শাসক যখন কি হয়, শোষক হয়। যে শাসন করবে সে যদি মানুষকে শোষণ করে অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে, তখন দেশ ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়। তখন কি হয়? অমঙ্গলই বেশি হয়। বুঝছো? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো বলো তো এই যে ইয়েটা আছে এটা কি তোমরা বুঝছো? ভাই বলো তো, এটা কি বুঝতে পারছো? কাউসার এদিকে আসো। ওই এমসিকিউর এটা কই, স্লাইডটা কই? বুঝছো? তোমরা কি বুঝছো? এমসিকিউ স্লাইডটা কাউসার। ছি, আয়নাগর কি মানে? আয়নাগর কি? এভাবে কেন বলতেছো? এটা কোনো কথা? বলো। ভ্রাতা শব্দের অর্থ হচ্ছে ভাই। ভ্রাতা শব্দের অর্থ কি? ভাই। বুঝছো? আয়নাগর কেন বলো? ফতোয়া কি? ফতোয়া মানে হচ্ছে মানে মত দেওয়া, যে ইসলামে মানে ধর্মীয় বিষয়ে কোনো মত দেওয়া আর কি, এটাকে বলা হয় ফতুয়া। মানে কোনো মাওলানা সাহেব বলছে যে বাংলা ভাষায় কথা বললে বা বাংলা ভাষায় করলে গুনাহ হবে, এইটা। আচ্ছা, গেল। হ্যাঁ, এইবার চলো আমরা 2024-এর প্রশ্নগুলো সলভ করি। তো এইখানে আমরা দেখি, খেয়াল করো, আমরা 2024-এর প্রশ্নগুলো সলভ করি। তো নিচের উদ্দীপকটি পরে দুটি প্রশ্নের উত্তর দাও। এটা ঢাকা বোর্ড 2024। ভাষা আন্দোলনে বাঙালিকে আন্তর্জাতিক পরিচিতি ও মাতৃভাষায় ও মর্যাদায় ভূষিত করেছে। আচ্ছা, গেল। এইবার আমরা একটু দেখি যে তো এখানে কি রে ভাই, এই কাউসার এটা তো পিডিএফ। কাউসার
এটা তো পিডিএফ। দেখো তো এটা পিপিটিএক্স কই, সরি দুঃখিত, আমি একটু সময় নিচ্ছি। ও কই, ও ডাক দাও। কোথায় গেছো? এটা কোথায় ওই প্রশ্নটি, এটা কোথায়? কোনটা? মানে দুইটা আরেকটা ফাইল ছিল না, একটা শেষ করলাম, যেটা বড় ফাইল ওটা শেষ করলাম। একবার বের হয়ে গেছেন ওটা থেকে। এটা কোন কোন ফাইলে রাখছো? পেন ড্রাইভ করে দিন। পিপিটিএক্স, এটা না, এটা না, এটা মনে হয় উপরটা। এটা এখন এইখানে, এটা এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এটা দিলাম, এটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার আসো, খেয়াল করো, এটা দেখো ভাইয়া, বোর্ডটার দাম কত? কেন বোর্ডের দাম জেনে কি করবে বলো? এত কিছু থাকতে তোমার বোর্ডের দাম। এইটার দাম, এটার দাম কত? 5 থেকে 6 লাখ টাকা, 5 থেকে 6-এর ভিতর হবে। ভাইয়া শাসক আর শোষকের মধ্যে পার্থক্য কি? শাসক হচ্ছে যে শাসন করে, তোমার বাপে তোমার শাসন করছে যে তুই কেন সিগারেট খাই যাস, কানের নিচে দিয়ে 2টা লাগাই দিছে, এটা হচ্ছে শাসন, বুঝছো? আর তুমি সিগারেট খাইতে একজন দেখছে, দেখে তোমার বলছে যে এই যে ছবি তুলে রেখে দিছে যে এটা তোর বাপের কাছে দিমু, হ্যাঁ যদি তুই আমারে 500 টাকা দেস তাহলে এটা তোর বাপের কাছে আর দেখাবো না। তখন তুমি তারে টাকা দিলে, 500 টাকা দিতে বাধ্য, এটা হচ্ছে শোষণ। তো সরকার যখন মানুষকে শাসন করবে, কিন্তু সরকার যখন মানুষকে জিম্মি করে রাখে, মানুষের অধিকার যখন হনন করে, সেটা হচ্ছে শোষক, বুঝছো? আচ্ছা, এটা ভাষা আন্দোলনে বাঙালিকে আন্তর্জাতিক পরিচিতি ও মর্যাদায় ভূষিত করেছেন। কি করেছেন? তাকে ভূষিত করেছেন। এবার আসো আমরা দেখি, উদ্দীপকের 52 দিনগুলো রচনায় ফুটে ওঠা বাঙালির কোন চেতনার, কর্মনিষ্ঠা, আত্মত্যাগ, দেশপ্রেম। তাহলে উদ্দীপকটা ভালো করে পড়ো। ভাষা আন্দোলনের কারণে বাঙালি আন্তর্জাতিকভাবে তারা পরিচিত, আরো বেশি পরিচিতি পেয়েছেন এবং তারা কি হয়েছেন? মর্যাদায় ভূষিত হয়েছেন। তো এইটা দ্বারা কি বুঝায় বলো তো? এটা দ্বারা কি বুঝায় বলো? এটা দ্বারা বুঝায় আত্মত্যাগ। অর্থাৎ ভাষা আন্দোলনে আমরা আত্মত্যাগ মানে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি। 52 দিনগুলোতেও তারা কি করেছেন? নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমরা দেখেছি বিলিয়ে দিয়েছে বলতে তারা মারা যাননি, কিন্তু তারা নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এবার দেখো, বাঙালি উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছে জাতীয়বাদের চেতনা, পাকিস্তানের প্রতি ঘৃণা, এরপর হচ্ছে আপন সংস্কৃতির প্রতি অবহেলা। তো এইখানে বুঝতেই পারতেছো, উত্তর হচ্ছে 1 এবং 2। 3 নাম্বার হওয়ার আসলে কোনো সুযোগই নেই। আপন সংস্কৃতির প্রতি অবহেলা, বাঙালি কখনোই তার নিজের সংস্কৃতিকে অবহেলা করছে এবং সংস্কৃতি নিয়ে এখানে কোনো কথাই আসে নাই। তাহলে জাতীয়বাদের চেতনা, অর্থাৎ আমাদের জাতীয় যেই চেতনা সেটা, এরপর হচ্ছে কি পাকিস্তানের প্রতি ঘৃণা, 2টা থেকে আসলে এই আন্দোলন হয়েছে। এরপর আমরা দেখি, এইটা আসছে দিনাজপুর বোর্ড 2024, এখানে বলছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের জনগণ বিভিন্ন ধরনের স্লোগান, শহর বন্দর গ্রাম, হ্যাঁ বন্দর গ্রাম আন্দোলিত করে মুক্তিযুদ্ধকে বেগবান করেছে। কার্টুন, দেওয়াল লেখা, গানের মাধ্যমে সংগ্রাম চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল সর্বত্র। অর্থাৎ এখানে বুঝিয়েছে যে মুক্তিযুদ্ধের সময় মানুষজন স্লোগান দিয়ে আন্দোলনকে বেগবান করেছে, তারা কার্টুন লিখেছে, দেওয়াল লিখেছে, গানের মাধ্যমে করেছে। উদ্দীপকের 52 দিনগুলো রচনার কোন চেতনায় প্রকাশ পেয়েছে? বিচারহীন প্রতিবাদ, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তির আকাঙ্ক্ষা, পরাধীনতা থেকে মুক্তি। খেয়াল করো, তাহলে এইটার উত্তর হবে কি? উত্তর হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই। এখন বলছে উদ্দীপকের 52 দিনগুলো রচনার কোন চেতনার প্রকাশ ঘটেছে? এখন এই যে রাষ্ট্রভাষা বাংলা চাই, এই যে চেতনাটা আছে, রাষ্ট্রভাষা বাংলা চাই, এই প্রশ্নটা আমার কাছে একটু ডাউট মনে হচ্ছে। আমি একটু এটা স্কিপ করি, এটা আমাকে দেখতে হবে। আমার কাছে একটু ডাউট মনে হচ্ছে, খুব সম্ভবত এটার উত্তর ডি হওয়ার কথা, একটু ডাউট মনে হচ্ছে, আমি এটা স্কিপ করি। আচ্ছা, এবার দেখো 52 দিনগুলো রচনায় স্লোগানগুলো দেখো, এই যে স্লোগান, রাজবন্দীদের মুক্তি চাই, এরপর হচ্ছে জয় বাংলা, এরপর হচ্ছে বাঙালিদের শোষণ করা চলবে না। এখন এই 3টার ভেতরে বলো তো কোনটা কোনটা আছে বলো, এখানে কোনটা কোনটা হবে বলো, উত্তর করো।
প্রথমটা আবার খেয়াল করো, রাজবন্দীদের মুক্তি চাই, জয় বাংলা, বাঙালিদের শোষণ করা চলবে না। কোনটা হবে বলো তো, কোনটা হবে উত্তর? উত্তর কি হবে বলো? ভেরি গুড, উত্তর হচ্ছে 1 এবং 3। 2 নাম্বার স্লোগান কিন্তু 52 দিনগুলো। কোথাও শুনছো জয় বাংলা? না, জয় বাংলা তখন বলা হয় নাই, বলা হচ্ছে রাজবন্দীদের মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, বাঙালিদের শোষণ করা চলবে না ইত্যাদি। তার ভিতরে বি নাম্বারটা অপশানে ছিল না, গেল। এরপর আমরা দেখি রাজশাহী বোর্ড 2024 আসছে, এগুলো একদম মানে মোস্ট রিসেন্ট প্রশ্ন। বাংলাদেশে যে আপনার কাছে অনেক কিছু আশা করে, 52 দিনগুলো রচনায় উক্তিটি দ্বারা বঙ্গবন্ধু সম্পর্কে কি আশা ব্যক্ত করেছে? অর্থাৎ বাঙালি বঙ্গবন্ধুর কাছে অনেক কিছু আশা করে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? সংগ্রাম ও আত্মজীবনী লেখার সুযোগ, বিচিত্র অভিজ্ঞতা, রাজনৈতিক পর্যবেক্ষণ, ভাষা আন্দোলন ও আপোষহীনতা, মুক্তিকামী বাঙালিদের সফল নেতৃত্ব। এটা ইজি প্রশ্ন, হোপফুলি এটা পারবা এবং এটা পারা উচিত। এটার উত্তর হচ্ছে ডি। জেলখানা বঙ্গবন্ধু অনশন ধর্মঘটের কারণ কি ছিল? কোন কারণে তিনি অনশন ধর্মঘট করেছেন? দেশের স্বাধীনতা, কারাবন্দীদের মুক্তি, মাতৃভাষার দাবি, অন্যায়ের বিচারের দাবি। তাহলে আমরা এটা একদম প্রথমেই জেনেছি যে তিনি কেন প্রতিবাদ করেছেন। শেখ মুজিবুর রহমান প্রতিবাদ করেছেন কারাবন্দী, তাদেরকে যোগের পর বৎসরের পর বৎসর, আমরা একেবারে প্রথমেই পড়েছি, বৎসরের পর বৎসর বিনা বিচারে আটকে রেখেছে, তারই প্রতিবাদ করার জন্য তারা অনশন করেছে। ওকে, আচ্ছা, বাংলাদেশ যে আপনার কাছে অনেক কিছু আশা করে, 52 দিনগুলো এই কথা দ্বারা প্রকাশ পেয়েছে। এই উদ্দেশ্য, বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে এই কথা কে বলেছে? তাহলে এই কথা কে বলেছে, দেখো কে কোন কথা বলেছে, এটা গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে সিভিল সার্জন। তো এইগুলো হচ্ছে আমাদের 2024-এ এই প্রশ্নগুলো আসছে। তাহলে তোমরা বলো তো যে তোমরা কি এই জিনিসগুলো কি তোমরা কি ধরতে পারছো যে এই যে কনসেপ্টগুলো, এগুলো থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের পারা উচিত না? বলো তো ভাইয়া, পারা কি উচিত না উচিত না? সো এগুলো 100% তোমাদের পারা উচিত, কারণ এই জিনিসগুলো আসলে এত কঠিন জিনিস না। একটু যদি পড়াশোনা করো, হোপফুলি তোমরা এগুলো মোটামুটি ভাবে কি আয়ত্তে আনতে পারবা বলে আমার বিশ্বাস। ওকে, আচ্ছা, এইবার আসো আমরা একটু যদি দেখি আর কোনো প্রশ্ন। হ্যাঁ, এখানে আমরা একটু সৃজনশীল দেখি, একটা সৃজনশীল দেখি, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। এখানে একটা সৃজনশীল আছে, কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলার জীবনে অধিকাংশ সময় কারাবন্দী ছিলেন। এখানে কৃষ্ণাঙ্গ বলতে বোঝানো হচ্ছে কাইল্যে, নাকি কালা, বুঝছো? তাহলে আর জেলখানায় বসে, তাহলে এই কৃষ্ণাঙ্গ নেতা, অর্থাৎ আমরা জানি যে সেই সময় দুইটা, একটা কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ, তাদের ভিতরে একটা বিরোধ ছিল। শ্বেতাঙ্গ হচ্ছে সাদা আর কৃষ্ণাঙ্গ হচ্ছে কাইল্যা বা কালা, যেটাকে আমরা কাইল্যা বলি আর কি, কালা, বুঝছো? তা এখন তো এরপর বলছে যে জেলখানায় বসে তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ও অনশন করেছিলেন। তিনি কি করেছেন? আন্দোলন করেছেন, অনশন করেছেন। তিনি জেলখানাতে বসে আন্দোলন করেছেন। বন্দী অবস্থায় তিনি বিভিন্ন গ্রন্থ প্রকাশের মাধ্যমে অধিকার আদায়ের জোর সংগ্রাম চালিয়েছেন। রেণুকে, শেখ মুজিবুর রহমানের স্ত্রী, যদি এ পথে মৃত্যু আসে তবে তাই হবে, এটা ব্যাখ্যা করো। তাহলে এই পথে মৃত্যু বলতে এই অন্যায়ের প্রতিবাদ করতে যদি মৃত্যু আসে তাহলে সেই জিনিসটাকে বুঝিয়েছে, এটাকে ব্যাখ্যা করতে হবে। উদ্দীপক 52 দিনগুলো প্রবন্ধের প্রতিফলিত দিকগুলো আলোচনা করো। কোন দিকগুলো প্রতিফলিত হয়েছে? উত্তর হচ্ছে প্রথমত হচ্ছে কি কারাভোগ। এই কারাভোগের বিষয়টা এখানে আমরা দেখতে পাই। উদ্দীপকে নেলসন ম্যান্ডেলা তিনি কি করেছেন? তিনি তার জীবন অধিকাংশ সময় কারাভোগ করেছেন। শেখ মুজিবুর রহমান 52 দিনগুলোতে তিনিও অধিকাংশ সময় তিনি কি করেছেন? 27-28 মাস তিনি কারাভোগ করেছেন, সেই চিত্র আমরা দেখতে পাই। এরপর হচ্ছে নাম্বার 2, অন্যায়ের প্রতিবাদ। এখানে আমরা দেখতে পাই যে নেলসন ম্যান্ডেলা তিনি অন্যায়ের প্রতিবাদ করে তিনি কি করেছেন? জেলে গিয়েছেন। আবার শেখ মুজিবুর রহমান তিনি এবং তার সহকর্মীকে বৎসরের পর বৎসর বিনা বিচারে আটকে রেখেছেন, সেই জন্য তিনি কি করেছেন? অন্যায়ের প্রতিবাদ করে তিনি জেল ভোগ করেছেন। এবং জেলের মধ্যে আমরা দেখতে পাই নেলসন ম্যান্ডেলা তিনি নিজেই কি করেছেন? বিভিন্ন গ্রন্থ লিখে তিনি সেটা প্রতিবাদ করেছে। গেল, এইভাবে তুমি এটাকে বিশ্লেষণ করলা। এরপর শেষ প্রশ্ন, নেলসন ম্যান্ডেলা আন্দোলনে ছিল বর্ণবাদের বিরুদ্ধে, আর 52 দিনগুলোর শেখ মুজিবুর রহমানের আন্দোলন ছিল জাতিসত্তার পক্ষে। তাহলে শেখ মুজিবুর রহমান কিন্তু কোনো পলিটিক্যাল কিংবা জাতিসত্তার জন্য তিনি আন্দোলন করেন নাই, তার আন্দোলন ছিল বর্ণবাদ। বর্ণবাদ বলতে ওই যে তুমি সুন্দর মানুষদের প্রায়োরিটি দেওয়া, কালো মানুষদের প্রশাসনিকভাবে তারা কি প্রতিপন্ন হওয়া, বা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তারা বৈষম্যের শিকার হওয়া। নেলসন ম্যান্ডেলা কিন্তু সেই জায়গাতে তিনি আন্দোলন করেছেন। সুতরাং নেলসন ম্যান্ডেলা যে আন্দোলনটা করেছেন সেটা হচ্ছে বর্ণবাদ। অপরপক্ষে আমরা 52 দিনগুলোতে দেখতে পাই শেখ মুজিবুর রহমান পুরো জাতিসত্তা নিয়ে তিনি আলোচনা করেছেন। জাতিসত্তা মানে কি? জাতিসত্তা মানে হচ্ছে একটা জাতির পূর্ণাঙ্গ যে অধিকার প্রতিষ্ঠা, সেটা নিয়ে তিনি আন্দোলন করেছেন। আমরা দেখেছি যে তিনি সেই আন্দোলন করেছেন, তার সহকর্মীদেরকে বিনা বিচারে আটক করেছে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতাকে কি করা হয়েছে? হনন করা হয়েছে। রাজনৈতিক কারণে, রাজনৈতিক মত পার্থক্যের কারণে, মতবিরোধের কারণে তাকে আটকে রাখা হয়েছে।
হ্যাঁ, এবং পাকিস্তানি শাসকদের যে শোষণ সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদেরকে কি করা হয়েছে, জেল খাটানো হয়েছে বা তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। সুতরাং নেলসন ম্যান্ডেলার যে বর্ণবাদ যে আন্দোলন সেটা হচ্ছে বর্ণবাদ, আর শেখ মুজিবুর রহমানের আন্দোলন হচ্ছে জাতিসত্তার পক্ষে। হোপফুলি আমরা এইভাবে যদি লিখি তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে হোপফুলি আমাদের ক্লিয়ার। আমাকে একটু বলো তো আজকের ক্লাসটা কেমন লেগেছে? যদি আমি খুবই 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 ক্লান্ত, কজ আমি সারাটা দিন এবং এই যে এইচএসসি পরীক্ষা শেষ হলে আমার উপর যে কি প্রেশার যায়, এবং এখনো পর্যন্ত আমার কাছে বিভিন্ন 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 জেলা থেকে আমার কাছে খুব সম্ভবত এখন পর্যন্ত আমার মানে বিভিন্ন জেলা থেকে আমার কাছে ক্লাস নেওয়ার সেমিনার ক্লাস নেওয়ার জন্য এখন পর্যন্ত আমার কাছে মনে হয় গত 2-3 দিনে অন্তত 30-এর উপর আমার কাছে শুধু বিভিন্ন কোচিং থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে অন্তত 30টার উপরে শুধু এই রিলেটেড ফোন আসছে। এখন আমি তো সব জায়গাতে যেতে পারবো না, আমি সব জায়গাতে যাইও না, আবার কিছু জায়গা আছে যেগুলো একেবারে ফেলেও দিতে পারি না, না গেলেই না। এখন সারা বছর তো এমনিতেই অনলাইনে এখন বেশি পড়াই, অফলাইনে অত পড়ানো হয় না। অফলাইনে পড়ানো একটা মজা আছে, আবার স্টুডেন্টরাও তাকায় থাকে যে অফলাইনে গেলে দেখবে ক্লাস করবে, তো সব কিছু মিলাই মাঝে মধ্যে যেতে হয়। তো এই 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 এখন 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 আমি আমার এই ইয়েতে আসে একটা সময় এসে আমি এখন এটা খুব ফিল করি যে আজকে আমার কাছ থেকে মানে আমি এখন এই যে এইচএসসি পরীক্ষা শেষ হলে আমার এই ফোনে অলমোস্ট অধিকাংশ সময় আমি বন্ধ করে রাখি, কারণ সব সময় কোচিং থেকে ফোন করে, এই থেকে ফোন, এবং কোচিং থেকে ফোন করলে এমনও কোচিং আছে যে ভাই আপনি কত টাকা চান, মানে কত টাকা চান আপনি বলেন, টাকা দিব। তো এখন সবকিছু মিলে আমি এই যে আমি যদি যাই তোমাদের ক্লাস অফলাইন ক্লাসগুলো ব্যাচে, এখন এটা তো ব্যাচের রেপুটেশন খারাপ করে তার মানে অনলাইনে যাওয়া যায় না। ধরো আমি সিলেট যাব, সিলেট গেলে তো আমি পারবো না, মানে সিলেট গেলে তো আমি তোমাদের ক্লাস আমাকে অফ রাখতেই হবে, ঠিক আছে, একদিন যাইতে একদিন আসতে একদিন ক্লাস নিতে, সবকিছু মিলে সম্ভব না। এয়ারে গেলেও আমাকে একটা ক্লাস তোমাদের মিস করতে হবে, কারণ এয়ারে গেলে মানে বিমানে গেলেও ক্লাস মিস হবে, যেভাবেই হোক মিস হয়। তো এখন সবকিছু মিলে আবার সারাদিন ক্লাস নিয়ে এসে সিলেট থেকে এয়ারে আসলেও তো একটা, বা রংপুর থেকে পারা যায় না, তো অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখন সবকিছু মিলে এই হচ্ছে অবস্থা আর কি। তবুও যাবো এই বছর, রংপুর যাব শনিবার রবিবার, সিলেট যাব খুব সম্ভবত হচ্ছে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার মনে হয় সিলেটে যাব, খুলনায় যাব হচ্ছে 2 দিন, ফরিদপুরে তো অলরেডি 2 দিন গেছি, ফরিদপুরে আরও যাওয়া হবে, আরো বেশ কয়েকটা জায়গাতে যেতে পারি বড় বড় যে ইয়েগুলোতে। এবং খুবই মানে আমি এখন না খুব ফিল করি, এমন একটা সময় ছিল যে যখন আমি অনেক চাইতাম যে আমি একটু কোচিংয়ে পড়াই, আমি একটু ক্লাস নিই, আমি একটু ঢাকার বাইরে গিয়ে একটু বড় কোচিংয়ে ক্লাস নিই, বা আমি একটু মানে এমন একটা কোচিংয়ে ক্লাস নিই যেখানে অনেক স্টুডেন্ট থাকবে। আমি একটা সময় এটা অনেক চাইতাম, কিন্তু টু বি অনেস্ট আমার কেউ নিত না, মানে আমাকে কেউই নিত না, যে না এই তানভীর পড়াইতে পারবো না, হ্যাঁ এ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়ে, এই তো পরে জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনালে পড়ে, একে দিয়ে কি হবে। আমাকে অনেক নিত না, আমি অনেক চেষ্টা করি, অনেক করে ধরতাম, ভাই একটু পাঠান না, আমি আমার একটা ক্লাস দিন না ভাই, আমি অনেক ভালো পড়াইতে পারি, মানে কেউই তখন আমার নিত না। মানে একটা সময় ছিল কেউই নিত না, কেউই ক্লাস দিত না। কিন্তু এখন মানে আজকে আমি ওই কলেজ থেকে আসতে আমার খুব মনে পড়তেছে যে এখন আমি মানে কত মানুষ এখন আমার উপরে তারা রাগ করে বসে আছে যে ভাই এখন বাইরে এখন পাওয়া যায় না, ভাইয়ের কত ভাব মনে করতেছে। এখন আমি তো সবাই টাইম দিতেও এখন পারি না, পারবো না, চাইলেও পারি না, কিন্তু সেই সময় অনেক মন চাইতো, কিন্তু তখন কেউ নিত না। তো ঠিক আছে, ভালো থাকবা, হ্যাঁ আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ঠিক আছে। তো তোমরা ভালো থাকবা এবং দোয়া করবা যাতে সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।